ভারতে পাচার হয়ে গিয়েছিলেন ২০ জন তরুণী। পাসপোর্ট ভিসা ছাড়াই সীমান্ত পথে রাতের অন্ধকারে তাদের পাচার করে দেয়া হয়েছিল। এরপরে যাত্রাটা শুধুই অন্ধকারের। অন্ধকার জগৎ থেকে ফিরে আসা এক তরুণীর মুখোমুখি টিম 360 ডিগ্রি। যশোরের এই তরুণীর ছদ্মনাম রত্না। ভারত থেকে উদ্ধার হয়ে ফিরে আসলেও রত্নার বাকি জীবনের পথটা এখন ঝাপসা। গ্রামের লোক কথা হয় না, এখনো পর্যন্ত কথা না। বিদেশে এই ইয়ে করি মানে তা আমরা কারোর সাথে প্রকাশ করতে পারি না, বুঝলেন? যে একটা কথা যে আপনি যেন কথাটা আপনার সাথে করতে পারছি, কিন্তু আমাকে গ্রামের লোকের সাথে পাওয়া যাবে না। কিভাবে এবং কেন গিয়েছিলেন? আমি গেছি এখানকে দালালে নিয়ে গেছে, মনে করেন স্বপ্নের মতন করে নিয়ে যাবে, তা আপনার সাথে এমন পটাবে তা সে পটানোর কথা ভুলেই যাবে। মানে মনে করেন যে আমরা যেন চাষি মানুষ এখন একটা জোন খাটিয়েছি, জোন খাটি আপনি বলেন যে যেই চল 20,000 টাকা মাসে কি 30, আমার কইছে 50,000 টাকা মাসে দেবো। তা 50,000 তো কাছে তোর কিছু লাগবে না, তোর টাকা পয়সাও লাগবে না, কিছু লাগবে না। রত্না বলছিলেন ভারতে গিয়ে তার জীবন কিভাবে বদলে যায়। এ দালালের কাছে ও দালালের কাছে নির্যাতন হতে হতে তারপরে রাত্রি যে কমি বর্ডার পাস করেছে, এটাও তো আমি করতে পারিনি। ওখানে যে আরও নির্যাতন খাতি মনে করেন এর কাছ থেকে ওর মানে নির্যাতন পাচ্ছি, ওর কাছ থেকে ব্যস্ত, মানে এক একজনকে পাল্টাই দিয়েছে, এমন পাল্টাই দিয়েছে তা সে কথা কোয়া যাবে না। যে সংসারের সুখের কথা চিন্তা করে ভারতে পাড়ি দিয়েছিলেন, সেই সংসারটাও বেইমানি করে রত্নার সাথে। স্বামীর কাছে ও ঘটনা পারার নেই, বলে তুমি ওকে নির্যাতন হয়েছে, আমার কাছে সে আবার থাকবা, তোমার এই মেয়েরা রাখবো না, তাই তালাক হয়ে গেছে। তার মানে আপনার পরিবারটাই শেষ? পরিবারটাই শেষ আমাদের। ভারত থেকে সদ্য ফেরত আসা আরও একজন ভুক্তভোগীর অভিজ্ঞতা শোনা যাক। আমি কষ্টের পারেছিলাম, ওকে নিয়ে যেয়ে মানে খারাপ জায়গায় দিয়েছিল আর কি। খুব লোভ দেখায় যে ওই দেশে এত টাকা ইনকাম করতে পারলে তোর কষ্ট দূর হবে। আমি বহুত কষ্ট, আমাদের সংসার, গরিবের সংসার তো জানেন যে কী কষ্ট হয়। স্বামীর দ্বারা জায়গা জমি নেই, পরের জায়গায় থাকে। এখন আমি এটা ভাবেছি যে আমি বাইরে গেলে আমি কিছু করতে পারবো, কিন্তু এই যে হবে আমি ভাবতে পারি। কিন্তু দালালে পকে পড়ে এই কাজটা করেছে, কিন্তু দালালে বিক্রি করে হাত বদল করতে হতে যে আমার কীভাবে নিয়ে গেছে, রাতের আধারে কমে নিয়ে গেছে আমি নিজেই জানি না। ভয় করে না আপনার ওই সময় যে এইভাবে রিস্ক নিয়ে? ওই সময় এত বোঝান বুঝেছে, আমি এখনো ভয় করিনি। ভয় করে নাই? না, এখনো ভয় করিনি। যাওয়ার পরে কি ভয় পেয়েছি? যাওয়ার পরে যখন এই হলো, সেখন তো ভয় এমনি পাতে হয়। নির্যাতন করছে এটার জন্য, কিংবা যেই কথা বলছে সেটা মিলে নাই তো? মিলছে না, সে যে কথা বললে আমার নিয়ে গেছে সে কথা কোনো মিলেনি। আপনার সাথে কতজন গেছিল? আমার সাথে গেল হচ্ছে 10-12 জন, কিন্তু এক একজন এতে পড়েছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ওরা কি একই এলাকার নাকি বিভিন্ন জেলার? বিভিন্ন জেলার। তাই নাকি? বিদেশে গেলে কারি কারি টাকা কামানো যাবে এমন স্বপ্ন দেখিয়ে প্রতি বছর বাংলাদেশ থেকে হাজারো তরুণীকে পাচার করা হয় ভারত সহ বিভিন্ন দেশে। সীমান্ত পার হলেই কারো ঠিকানা হয় পশ্চিমবঙ্গে, কারো বা দিল্লিতে, কেউ বা আবার চলে যান মুম্বাই, পুনের মতো শহরে। কারো গন্তব্য হয় এর থেকেও বহুদূর। পাসপোর্ট ভিসা ছাড়াই সীমান্ত পাড়ি দিয়ে ভারতে চলে গেলেও অনেক নারী বুঝতেই পারেন না তারা পাচার হয়ে যাচ্ছেন। আর যখন বুঝতে পারেন ততক্ষণে আর ফেরার কোনো পথ থাকে না। আর এভাবেই অবৈধভাবে ভারত যাবার অন্যতম একটি রুট হলো ঝিনাইদহের মহেশপুর উপজেলার একটি সীমান্ত এলাকা। সেই সীমান্তে রাত দিন চষে বেরিয়েছে টিম 360 ডিগ্রি।
ঘুরে বেরিয়েছি আমরা আরও বেশ কয়েকটি সীমান্তে। চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের অনুসন্ধান। সূর্য ডুবলেই সীমান্তের চরিত্র বদলাতে থাকে। অন্ধকার পরিণত হয় অপরাধের স্বর্গরাজ্যে। ধুধু এই প্রান্তরে সীমানা বাতি ছাড়া আর কোনো কিছুই চোখে পড়ে না। রাতে সীমান্ত ঘেঁষা সড়কগুলোতে চলমান যানবাহনের আলোও যেন রহস্যে ঘেরা। কার গন্তব্য কোথায় কিংবা উদ্দেশ্যই বা কি বলা মুশকিল। তাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত তল্লাশি চলে। সীমান্তরক্ষী বাহিনীর কঠোর নজরদারি এড়িয়ে অপরাধীরা খোঁজে ভিন্ন পথ। ভিন্ন পথে গিয়ে কখনো ধরা পড়ে, আবার কখনো চলে যায় সীমান্তের বাইরে। তবে ভারতে পাচার হয়ে যাওয়া নারী শিশু উদ্ধার হওয়ার ঘটনাও কম নয়। আমরা 21 সালে নিয়ে আসছি হলো 68 জন, আর 22 সালে 64 জন, আর 23 সালে 71 জন। এরা কিভাবে গিয়েছিল এবং ওখানে গিয়ে এরা মূলত এদের চাকরির কথা বলে নিয়ে গেছে, যে ভালো কাজ দেবে, কাজের প্রলোভন দিয়ে নিয়ে গেছে। এখানে মূলত যারা ভার্নারেবল থাকে এরাই টার্গেট করে, যারা এই কাজের সঙ্গে জড়িত, পিন যারা, দালাল যারা। এখানে চেনটা তো সারা দেশব্যাপী প্রলোভনে পড়ে যাচ্ছে কাজের কথায়, কিন্তু যাই সেখানে নির্যাতনের শিকার হয় এবং সেখানে সেক্সুয়াল অ্যাবিউজ হয়, মূলত অ্যাবিউজের শিকার হয় আর কি। এবং পরবর্তীতে সেটা মানে ওখানে যে সরকার এবং বা আমাদের মতো সংস্থা আছে যারা রেস্কিউর কাজ করে, এবং আমাদের মাধ্যমে যে ইনফরমেশনগুলো আমরা দিই সেই মতো ওখানে রেস্কিউ হয়। রেস্কিউ হওয়ার পরে বাংলাদেশে প্রত্যাবর্তিত হয়। আমরা যেতে চাই ভিন্ন এক সীমান্তে। গাড়ি চলছে যশোরের সীমান্তবর্তী উপজেলা চৌগাছার দিকে। আমরা এখন যশোর জেলার চৌগাছা উপজেলার মাশিলা এলাকায় অবস্থান করছি। আমার এই যে এদিকে তাকিয়েছিলাম, এই মাঠ পের হলেই বয়রা বাওড় নামের একটি বাওড় আছে। বাওড়টা আসলে বাংলাদেশের মধ্যে, কিন্তু বাওড়ের যে ওপারের পাড়টা সেটা ইন্ডিয়ার ভেতরে। সেখান দিয়ে বিভিন্ন সময়ে আমাদের কাছে তথ্য আছে যে বিভিন্ন সময়ে সেখান দিয়ে মানব পাচার হয়ে থাকে। আমরা সেই জায়গাটার একটু ভৌগোলিক অবস্থান জানতে চাই, আমরা সেদিকেই যাচ্ছি। সীমান্তের দিকে যেতে যেতে কথা হয় গদাধারপুর, লক্ষ্মীপুর, তিলকপুর ও ইন্দ্রপুরের কয়েকজন বাসিন্দার সাথে। আশা কি বাংলাদেশে তেলে জি কিছু আসে দেখেন না এই বর্ডারে? হ্যাঁ আসে না থেকে কি আসে যেমন এই যে দেশি মাল নিয়ে যায়। আবার পারত হয় যে যায় যারা তারা করে তাদেরকে আমাদের বলে যায়, যায় না এই কথা বলা যাবে না, কিন্তু যায় যে সেটাও আমরা দেখি। আমরা যে বলি যায় না, হয় না, তাহলে মিথ্যা হবে না। কেমন আছেন? আপনি কি বাংলাদেশি না ইন্ডিয়ান? এই ইন্ডিয়ান বর্ডার কোনটা? ওই বর্ডার ওই সাইড। এই নাকি কাটাতার ধরে আছে? না এদিকে কাটাতে হবে, এই যে নদীর ওখানে এই যে নদী, এটা পাও। এই সেই বয়রা বাওড়। সীমান্তের এই অংশে বাওড়ে নৌকা দিয়ে বাংলাদেশ থেকে খুব সহজেই ভারতে চলে যাওয়া যায়, কারণ এলাকাটির বেশ কিছু অংশে কাঁটাতারের বেড়া নেই। এরই মধ্যে সীমান্তে সন্ধ্যা নেমেছে। আমাদের কাছে খবর আসে আজ রাতেই এই সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার অপেক্ষায় বেশ কয়েকজন নারী। খবর পেয়েই সীমান্তবর্তী এক মাঠে
অপেক্ষা করছে টিম 360 ডিগ্রি। আমরা চৌগাছা সীমান্ত ঘেঁষে একটি মাঠের মধ্যে অবস্থান করছি, কারণ আমরা খবর পেয়েছি সীমান্ত ঘেঁষে একটি বাড়িতে কয়েকজন তরুণীকে রাখা হয়েছে, যাদেরকে ভারতে পাঠানো হবে বর্ডার দিয়ে। বর্ডার পার হয়ে তারা ভারতে যাবে। কিভাবে ভারতে যাবে, কেন ভারতে যাচ্ছে তারা এই রাতের মধ্যে এই সীমান্ত পার হয়ে, সেটা আমরা একটু জানার চেষ্টা করব, তাদের সাথে কথা বলার চেষ্টা করব। দেখা যাক কী হয়। ধান ক্ষেতের আড়ালে ঘণ্টাখানেক অপেক্ষার পর আর একটু সামনের দিকে আমরা এগিয়ে যাই। তখন মধ্যরাত, কিন্তু আমাদের সোর্স থেকে কোনো সংকেত না আসায় আমরা নিজেরাই তার মোবাইলে বারবার যোগাযোগের চেষ্টা করি। আপনার ডায়ালকৃত নম্বরে এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। একেবারে সীমান্ত এলাকায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও আমরা সেই বাড়িটিতে পৌঁছতে পারিনি, কারণ আমাদের সোর্স শেষ পর্যন্ত আমাদের সাথে সব ধরনের যোগাযোগ ছিন্ন করে। তবে আমরাও হাল ছাড়ার পাত্র নই। এবার আমরা যোগাযোগ করি অন্য সীমান্তের আরও কিছু সোর্সের সাথে। দেখা যাক সেখানে কি অপেক্ষা করছে। ফিরছি একটা বিরতির পর। অবৈধভাবে সীমান্ত পার হতে চাওয়া ব্যক্তিদের অস্থায়ীভাবে সীমান্ত এলাকার কোনো একটি বাড়িতে রাখা হয়। স্থানীয় ভাষায় এসব বাড়িকে বলা হয় খোঁয়ার। কখনো একদিন, কখনো বা 2-3 দিন সেখানে রাখা হয়। এর মধ্যে থাকে বেশিরভাগই তরুণী। আত্মীয়ের পরিচয় রাখা এসব তরুণীদের শেষ পর্যন্ত কোথায় পাঠিয়ে দেয়া হবে সেটাও জানার সুযোগ কম। এরপর সবুজ সংকেত পেলেই সীমান্ত পার করে দেয়া হয়। এবার ভিন্ন একটি সীমান্ত পথে রওনা হলো টিম 360 ডিগ্রি। ঝিনাইদহের সীমান্তবর্তী উপজেলা মহেশপুরের মাটিলা বাজারে আমরা পৌঁছে যাই। স্থানীয় কয়েকজনের সাথে কথা বলে সীমান্তের অবস্থা আমরা বোঝার চেষ্টা করি। এটা কি সর্বশেষ কথা সীমান্তে? হ্যাঁ, এটা এইদিকে গেলি এখান থেকে সীমান্ত কত দূর? 200-250 গজ হবে এখান থেকে। আবার ক্যাম্পের ওই পাশে গেলি ও 1 সীমান্ত করে ওখানে গেলে সব দেখা যাবে। এই দোকানের পাশে সব ক্যাম্প। ওই আলো জ্বলছে ওইগুলো ক্যাম্প। ক্যাম্প ওই আলো যেগুলো বর্ডারে আলো জ্বলছে ওইগুলো বর্ডার। ওগুলো ইন্ডিয়ার আর্মি। ওইগুলো ইন্ডিয়ার ইন্ডিয়ার। আর আমাদের এই সুদাহুদি আমাদের টাকাটা নেই। রনঘাটা তুলে এই 2 গ্রাম টাকাটা নেই। ওই নদী তো সীমান্তটা নদী, ওই নদীর ধারে গ্রাম আছে, ওটা বহুত চেষ্টা করছে ওটা দেওয়ার জন্য, তাই নেই। বর্ডার আমরা সেই পাকিস্তান আমরা তো দেখছি বর্ডার হয়েই যায়, পুরা কারবার হয়েই যায়। নারী পাড়া তো হয়, নারী পাড়া নয়, ঝোল পাতা, ঝোল পাতা। ঝোল মানে নারী। এই দেশে ওই দেশে এই দেশে আসে। পাসপোর্ট ছাড়াই যায়? হ্যাঁ, পাসপোর্ট ছাড়াই। শত শুধু কি নারী যায়, সব যায়, নারী পুরুষ সব। যারা কাজের লোক না এখানে কাজের লোক একটা গ্যাং আছে, ওই গ্যাংয়ে বিয়ে করে, ডিল করে। এখানকার লোক গ্রাম, হ্যাঁ, গ্রামের লোক আছে, পাখি গ্রাম সব ওই লাইন আছে সবাই। ওরা ছাড়া লাইন দেয় তাহলে যেতে পারবে, লাইন তাই না? ওই যারা সাধারণ লোক এরা হচ্ছে জিম, যদি পাকামো করলে ফেন্সি কিন্তু সালাম নেবে, এরম এরম জিম। মানে কেউ যদি কোনো তথ্য দেয় তার পেন্সিল হ্যাঁ, ও তো একটু যারা করাছে বা যারা করছে তাদের কোনো সমস্যা নেই। এই একটু বাচ্চা থেকে এত সবাই যায়, সবাই যায়, তুমি ভয় দিকে বলছো। আবার ওই 70-80% লোক জড়িত। তাই নাকি? সবাই জানে। তার মানে সরকার বিষয়টা অনেকেই তাদের দেয়া তথ্য অনুযায়ী এবার আমরা এই মাঠে অপেক্ষা করতে থাকি। আমরা এই মুহূর্তে মহেশপুর সীমান্তের একটি অংশে দাঁড়িয়ে আছি। সীমান্ত খুব কাছাকাছি এখান থেকে। আমাদের কাছে তথ্য এসেছে সীমান্তের খুব কাছাকাছি একটি বাড়িতে বেশ কয়েকজন
নারী অবস্থান করছেন, যাদেরকে আসলে ঝুড় হিসেবে বলা হচ্ছে, যারা ইন্ডিয়ায় যাওয়ার জন্য অপেক্ষা করছেন বলে আমরা জানতে পেরেছি। আমরা আসলে একটু কথা বলতে চাই তাদের সাথে, তাদের অভিজ্ঞতা জানতে চাই, কিভাবে তারা এখানে আসলেন এবং কেন তারা ইন্ডিয়া যাচ্ছেন এইভাবে। এরই মধ্যে আমাদের সাথে আরও একজন দেখা করতে আসেন। নাম পরিচয় প্রকাশ না করার শর্তে আমাদের সোর্স এবার নিয়ে যেতে চান সেই বাড়িতে, যেখানে ভারতে যাবার জন্যে অপেক্ষায় আছেন বেশ কজন তরুণী। সীমান্ত থেকে বাড়িটির দূরত্ব আনুমানিক 500 গজ। সীমান্তরক্ষী বিজিবির ক্যাম্পও আধা কিলোমিটারের মধ্যে। তবে বাড়িটির আশপাশে সীমান্তরক্ষীর কোনো টহল চোখে পড়েনি। একজন দুজন নয়, 5 জন তরুণী। সবার চোখে মুখে যেন আতঙ্কের ছাপ। তীব্র গরমেও বন্ধ ঘরে জড়সড় হয়ে আছেন সবাই। এসব তরুণীর সাথে খুব অল্প সময়ের জন্যে আমরা কথা বলার সুযোগ পাই। কয়জন আছেন আপনারা এখানে? 5 জন। আপনাদের বাড়ি কোথায়, এই অঞ্চলে? জি না, আমাদের বাসা এক জেলায়, আমি কেউ কাউকে চিনি না। এইখানে কি করতেছেন আপনারা? আমরা ইন্ডিয়া এসেছি কাজের জন্য। এটা তো বাংলাদেশ, আপনারা তো ইন্ডিয়া যাচ্ছেন নাকি? জি, আমরা ইন্ডিয়ায় যাব। জানতে চাই কেন এত ঝুঁকি নিয়ে সীমান্ত পাড়ি দিচ্ছেন। এইভাবে যাওয়া কি ঠিক হবে আপনাদের? এখন ঠিক বেঠিক, এখন আমরা নিরুপায়। আমাদের অভাবের কারণেই আমরা যাচ্ছি, আমাদের নিয়ে যাওয়া হচ্ছে। টাকা পয়সা দিয়ে লেগেছে? জি না। টাকাও লাগে নাই? এটা কিন্তু ভালো পথ না। জি আমরা জানি, তারপর আমরা নিরুপায় হয়ে যাচ্ছি, কারণ আমাদের ফ্যামিলির জন্য যাতে হচ্ছে। ওখানে যদি বিপদে পড়েন? আল্লাহ ভরসা। এক পর্যায়ে তারা আর কোনো তথ্য দিতে রাজি হলেন না। আমাদের বলা নিষেধ আছে। বলেন, আপনি কি জানি বলছিলেন? আমাদের নিষেধ আছে, আমাদের নিষেধ করলে আমাদের বিপদে ফেলে দেবে, আমি বিপদে পড়বো, আপনারাও হয়তো বিপদে পড়বেন। কি কারণে আর তথ্য দিতে চান না তারা, সে ব্যাখ্যা দিতেও তারা নারাজ। তারা কি স্বেচ্ছায় সীমান্ত পাড়ি দিচ্ছেন নাকি পাচারের উদ্দেশ্যে তাদের আনা হয়েছে, সেটাও তাদের অজানা। আর সীমান্তের মনস্তত্ত্ব এতটাই জটিল যে সরাসরি প্রশ্ন করলেই বিপদ। ফিরছি আরও একটা বিরতির পর। সীমান্তের যেসব রুট দিয়ে অবৈধভাবে মানুষ পারাপার করা হয়, সেগুলোর একটিতে নজর রাখতে চায় টিম 360 ডিগ্রি। রাতের অন্ধকারে কিভাবে সীমান্ত দিয়ে ভিসা পাসপোর্ট ছাড়াই মানুষ চলে যাচ্ছে, সেই দৃশ্য আমরা দেখেছি। তবে সেই দৃশ্য ধারণ করতে গিয়ে বেশ ঝক্কি ঝামেলায় আমাদের পড়তে হয়েছে। তাহলে চলুন সেসব স্পটে। মাটিলা সীমান্তবর্তী একটি মাঠের দিকে আমাদের যাত্রা। যাত্রাপথে মাঝে মধ্যেই আশপাশ থেকে টর্চের আলো পড়ছে আমাদের ওপর। এই যে আমার সামনেই এই যে আলোগুলো দেখা যাচ্ছে, ওপারেই ইন্ডিয়ার ভিতর থেকে আসলে আলোগুলো চোখে পড়ছে, ইন্ডিয়ার ভিতরকার আলো। এটা সীমান্ত। আমরা যতটুকু জানতে পেরেছি, এই মহেশপুরের মাটিলা সীমান্ত দিয়ে অনেক সময় এই রুট দিয়ে নারী পাচার হয়, মানব পাচার হয়। আমরা আসলে সেটাই দেখার জন্য চেষ্টা করছি, দেখা যাক কি হয়। সীমান্তের ওপারে যাওয়ার জন্যে মাঠ পার হয়ে নোম্যান্স ল্যান্ডের দিকে ছুটছেন বেশ কিছু মানুষ। নোম্যান্স ল্যান্ডের কাছাকাছি একটি মাঠের মধ্যে হঠাৎ ক্যামেরার আলো জ্বলে উঠলে পরিস্থিতি জটিল হয়ে যায়। সীমান্তরক্ষীরাও সতর্ক হয়ে যান, থেমে যায় পাচার কার্যক্রম। মানব পাচারের সাথে কারা কারা সরাসরি জড়িত, সেসব বিষয়ে তথ্য সংগ্রহ করতে পরদিন মাঠে নামে টিম 360 ডিগ্রি। এবার আমরা যেতে চাই মাটিলা সীমান্ত এলাকার স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বারের কাছে। স্থানীয় মেম্বার সরাসরি কোনো কথা না বললেও দিলেন
বেশ কিছু তথ্য। মানব পাচার হয় না এদিক দিয়ে? হয়, রাত্রে অন্য যারা করে তারা করে, এটি কি এলাকার লোকই করে নাকি বাইরের? বাইরের লোকও করে, গ্রামের লোকও করে, সব লোক জড়িত থাকে। কাটা তারা সেদিকে? হ্যাঁ হ্যাঁ, তাহলে পার হয় কিভাবে? নিউজরাতে কাটা যাচ্ছে, আমাদের মাঝখানের মাঠ যদি মাঠটা কাটাতার নাই, ও ওই দিক দিয়ে পাচার হয়। সাধারণ পাবলিকের কাছে আপনি জিজ্ঞাসাবাদ করতে পারেন। মেম্বারের কথা মতো স্থানীয় কিছু বয়স্ক মানুষের সাথে আমরা কথা বলি। চোরা কারবারি যে একেবারে হয় না এ কথা বললে তো আমার মিথ্যে কথা বলা হবে, কারণ তা বলবো কেন? কিন্তু হয়তো আপনারা বলছেন যে এই গ্রামে কারা কারা করে, তাই না? এই কথাটা বলা যায় না। আজকে দেখা যাচ্ছে যে আমি ডাইরেক্ট বললাম যে অমুক অমুক করে, তাদের নাম ধরে বললাম। এবার আমার তো গ্রামে বাস করতে হয়, তাই না? তারা তো আমারে চাপ সৃষ্টি করবে যে আমাদের নামগুলো কেন বললে ভাই, তাই না? এই কারণে বলা যায় না। তবে যদি নাকি প্রশাসন যারা এই বর্ডার সীমান্তে প্রহরী যারা আছেন এরা যদি একটু সচেতন হয় তাহলে এগুলো হওয়া কখনোই সম্ভব না। এবার আমরা যেতে চাই স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে। আমাদের সামনে চেয়ারম্যান মোহাম্মদ সালাউদ্দিন। চোরা কারবারি হয়, মানব পাচার হয়, এই বিষয়গুলোর সত্যতা কেমন? এগুলো হয়, আমরা নিজেও সচক্ষে দেখেছি। মাঠিলা বিজেপি ক্যাম্প হেডকোয়ার্টার, সেই জায়গা দিয়ে লোকজন আসা যাওয়া, লোকজন যায় এবং আসে, এবং ওই জায়গার স্থানীয় কিছু লোকজনের শেল্টারেই এগুলো যাওয়া আসা করে। তারা সোর্স হিসাবেও কাজ করে, বিজেপি সোর্স হিসাবে কাজ করে। অবৈধ যে কর্মকাণ্ডগুলো আছে, সরকারের যেগুলো নিষেধ আছে, মাদক, চোরাচালান, আপনার মানব পাচার, এসবগুলো তাদের মাধ্যম দিয়েই হয়। মাঠিলা যে সীমান্তটা, সেই সীমান্ত তার কাটার বেড়াটা জীর্ণশীর্ণ, এবং তার কাটার এই সুযোগটাই তারা বেশি করে নেয়। তাদের সব নাম সেইভাবে বলতে পারবো না, নাম কালেক্ট করা যাবে এবং ওই স্থানীয় লোকজনের কাছ থেকে তথ্য নিলে তারাই বলতে পারবে। তারা মানব পাচারের সাথে জড়িত এমন তথ্য না পেয়ে আমরা হাজির হই মহেশপুর থানায়। বেশ কিছু মানব পাচারকারীর তথ্য পাওয়া গেল, তবে আনুষ্ঠানিকভাবে কোনো কথা বলেননি ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান। থানা থেকে পাওয়া যায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে দায়ের করা মামলার তালিকা বলছে সীমান্ত দিয়ে মানব পাচারে জড়িত ঝিনাইদহের মহেশপুরের জাহিদুল আর আনিচুর, পাতিবিলা গ্রামের কিতাব আলী, মাটিলা গ্রামের লালটু মিয়া ও শরীফুল ইসলাম, লেবুতলা গ্রামের রবিউল ইসলাম, রফিকুল ইসলাম আর মোহাম্মদ সালাম, সোনাইডাঙ্গা গ্রামের মোহাম্মদ জনি, পলিয়ানপুর গ্রামের আলমগীর হোসেন, শরীফুল ইসলাম আর জাহাঙ্গীর আলম। এবার আমরা অভিযুক্তদের মুখোমুখি হতে চাই। মহেশপুর উপজেলার বড়বাড়ি পূর্বপাড়া গ্রাম, এটা আনিচুর রহমানের বাড়ি। ও আনিসুর ভাই ওয়াইফ আপনি? ও ভালো আছেন আপা? আনিসুর ভাই কোথায়? আনিচুরকে বাড়িতে পাওয়া গেল না। আচ্ছা, ওনার নামে কি কোনো মামলা আছে? মামলা এখন তো নেই, মানে আগে ছিল স্যার। আনিসুর ভাই মূলত কি করেন? মিশা কথা বলে তো লাভ নেই, আমাকে ব্যবসায় করতো, কিন্তু এখন আর করছে না, দোকান চালাচ্ছে। ওই ধুড়ির ব্যবসা করতো? ও মানব, এই জন্য কি ওনার নামে মামলা দিয়েছেন? ও এর আগেও মামলা ছিল? সে একটা মামলা ছিল, সে অনেক আগে, সেটা তো মিটে গিয়েছে। এবার আমরা যেতে চাই সোনাইডাঙ্গা গ্রামে, কথা বলতে চাই মানব পাচার মামলায় আরেক অভিযুক্ত আসামি জাহিদুলের সাথে। জাহিদুল ভাইয়ের বাড়ি কোনটা? আমির হামজা পিতা যেই দিয়ে। জাহিদুলও বাড়িতে নেই, আমাদের সামনে তার মা আর ভাই। জাহিদুল ভাই কোথায়? বাসায় নাই। কোথায় থাকে? কোথায় রয়েছে কোথায় না, কক্সবাজার না কোন গেছে ঘুরতে, 3 মাস ধরে বাইক নেই। জানতে চাই জাহিদুলের কর্মকাণ্ড সম্পর্কে তারা কি জানেন। এই মাঠখানি, এই মাঠখানি পারালে আবার ওইদিকে আরেকজনের কাছে দেওয়া যায়। এই আনতিকে এইখানি ওই বাগানটা জানা, ওই বাগানের উনতিকে দেওয়া হয়, আরেকজন হাতে দেওয়া যায়। আমার কাছে থাকা মহেশপুর থানার তথ্য বলছে 2024 সালের মার্চ মাসেই
4টি মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা হয়েছে, যার আসামির সংখ্যা 18 জন এবং অজ্ঞাতনামা আরও 25 জনের মতো আছে। আমরা আসলে যাদেরকে আসামি করা হয়েছে তাদের বাড়িতে এসেছি তাদের সাথে কথা বলার জন্য, কিন্তু তাদেরকে পাইনি কারণ তারা পলাতক। কিন্তু আমরা জানতে পারলাম তাদের পরিবারের কাছ থেকে এবং আশপাশের যারা আছেন তাদের কাছ থেকে, স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি যে জনপ্রতি আসলে যারা এই লোকাল দালাল, যাদেরকে লাইনম্যান বলা হচ্ছে, তারা জনপ্রতি 500 টাকা পায়। তার উপরে যারা দালাল আছে তারা জনপ্রতি 1,500 থেকে 2,000 পায় এবং সর্বশেষ যারা এসব পাচার হয়ে যাওয়া মানুষগুলোকে সংগ্রহ করেন তারা পান 15 থেকে 20,000 টাকা। ছেলের এমন কর্মকাণ্ডে পরিবারও অসন্তুষ্ট। আমার 5টা ছেলে, এইটাই ছোট সব ছেলে। জাহিদুল সংগ্রাম মিশা বাবা সেদিনকে আবার এই 3 মাস আগর বাবা মায়েরা মাথাটা ফাটা লাইছে। কেন, কি এই মানে কি এই সংগ্রাম ফুলানে মিশে বোঝেন না কি সমস্যা একটু বলেন মা। কোনো সমস্যা নেই। এই সংগ্রাম মিশা তো এই ওই মানুষ পার করতো 2 দিন কয়দিন পেছে তো আর মেলা মাস। এই জন্য কি ওনার নামে মামলা হয়েছে? সংগ্রাম মিশা বাবা সংগ্রাম মিশে সবাই একসাথে কাজ করতো। আমার এই ছেলে যে ওর হাতের আমি একটা পানের বুড়া খেলাম না, আমি পান খাওয়া বাদ দিছি। তাই নাকি? হ্যাঁ জানেন না? কেন খাবেন না? কেন খাওয়া যে আমি না করি ওই সমস্ত কাজ তো পালা না। এই যে 100 টাকা খাবে না। কেন অপরাধীরা ধরা পড়েন না কিংবা ধরা পড়লেও খুব সহজে জামিনে বেরিয়ে যায়, সেটাও রহস্যজনক। তবে যে রহস্যেই অপরাধীরা পার পেয়ে যাক না কেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা সীমান্তরক্ষী বাহিনীর এমন ঝুঁকিপূর্ণ অবৈধ সীমান্ত পারাপার নিয়ন্ত্রণ করতে না পারার দায় কিন্তু এড়াতে পারে না। আর এ বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট অনেক সংস্থাই আমাদের বক্তব্য না দিয়ে এড়িয়ে যান। আর এভাবে চলতে থাকলে মানব পাচার বাড়ার যেমন আশঙ্কা থেকে যায়, তেমনি এসব সীমান্ত দিয়ে চলে যেতে পারে বড় কোনো দাগী অপরাধীও। প্রিয় দর্শক, আপনাদের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য কিংবা অভিযোগ থাকলে আমাদেরকে জানাতে পারেন। আমাদেরকে জানাতে পর্দায় দেখানো মাধ্যমগুলোতে যোগাযোগ করুন। আজ তাহলে এ পর্যন্তই। তবে মনে রাখবেন, কথা কিন্তু একটাই, ভালো থাকবেন, ভালো রাখবেন।